আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসবো ফিরে আবারও। গল্প লিখেছেন সুরভি আক্তার, পর্ব 6। রৌদ্র না চাইতে ফোনটা রিসিভ করে কানে ধরল। অমনি ওপাশ থেকে একটা রমণীর বিরক্ত সুযোগ তপ্ত ঝাড়ি ভেসে আসলো এক নাগারে। উফ, কখন থেকে ফোন করে যাচ্ছি তোমায়, ধরছিল না কেন? কোন মহাকাজে বিজি আছো বলো তো? আমাকে একা রেখে চলে গিয়েছো কেন আজ? সেই কখন ক্লাস শেষ হয়েছে, ক্যাম্পাসে বসে আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ, খিদে পেয়েছে ভীষণ। বাইরে খাবার খেলে তো বকবে আবার। বলেই চুপ করলো। গুটানো কপাল আরও বেশি গুটিয়ে আসলো রৌদ্রের। দপ করে কপালের পাশে রক ফুলে উঠল। প্রখর তপ্পনের সাথে সাথে তামাটে হয়ে আসলো উজ্জ্বল শ্যামলা মুখোশটি। হাতের ফোনটা কানে থেকে নামিয়ে কেটে দিল রোদ। মুঠে পিষে ফেললো সেটা। অতঃপর দৃষ্ট পদক্ষেপে ফোনটা হাতে নিয়ে ছাদ ত্যাগ করলো। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আছে বাড়ির গিন্নিরা। পুরুষদের অফিস থেকে ফেরার সময় ঘনিয়ে আসছে। মুড়ি মাখিয়ে নিয়ে বসেছে দুজন, রুবিনা কাবির আর শাহিনা কাবির। মুড়ি চিবোচ্ছে দৃষ্টি তাদের টিভির পর্দায়। সন্ধ্যার সময় টুক স্বস্তি নিয়ে টিভির সম্মুখে বসে থাকে দুই ভদ্রমহিলা। সিরাতও যোগ দিলেন মা আর মনির সাথে। ওরও তো অভ্যাস হয়ে গিয়েছে। মেঘা আর টুকটুকি ফোন খাচ্ছে। সোফায় পা তুলে বসে আছে মেঘা, আর টুকটুকি ওর কোলের ওপর মাথা রেখে শুয়ে ফোন টিপছে। আদ্র নিচে নামলো। মেঘার পাশে সোফায় বসতে বসতে বলল চিন্তিত সুরে, আম্মু আমার ফোনটা দেখেছো? সেই দুপুর থেকে খুঁজে পাচ্ছি না, বন্ধ দেখাচ্ছে ফোন। রুবিনা কাবির আতঙ্কে চাইলেন, সবে সপ্তাহ গড়ানো নতুন ফোন কেনা, আর এখন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় রেখেছিলি ফোন? এখন তো মনেই পড়তেছে না। ভার্সিটিতে ফেলে আসিসনি তো কোথাও? ঘরে দেখেছিস ভালো করে? হয়তো কোথাও পড়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। ভার্সিটি ফেলে আসবো কেন? রুমেই তো রেখেছিলাম লাস্টবার। মনে পড়ছে না আমার। টুকটুকি কথার মাঝে ফোরন কাটলো। দেখছো ভাইয়া, তুমি প্রফেসর হয়ে লাভটা কি হলো? নিজের একটা ইম্পর্টেন্ট ডিভাইস কোথায় রেখেছো সেটা মনে করতে পারো না। আর আমরা কত শত ইংরেজি পড়া মনে রাখবো কী করে? তুমি আমাদের দিকটা বোঝোই না। ক্লাসে বেকার বেকার ধমকাধমকি করো সকলকে। চুপ করবি তুই? আমি আছি আমার টেনশনে। ফোনে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল জানিস? কোথায় যে রাখলাম ফোনটা? মেঘা হাত থেকে ফোন নামিয়ে বলল, দুপুরে যখন ফোন করলাম তখন তো রিসিভ করছিলে, কিন্তু কথা বলোনি, কেটে দিয়েছিলে। ভাবলাম ড্রাইভ করছো তাই। তারপর হারিয়েছো ফোন। কোথায় রেখেছো মনে নেই? দুপুরে ফোন করেছিলি কখন? আমাদের ভার্সিটি থেকে নিয়ে আসার আগে। কেন, এটাও ভুলে গিয়েছো? টুকটুকি আবারও কথার মাঝে ফোন কাটলো, নিজের ফোনে চোখ ডুবিয়ে। দেখো মামনি, তোমার ছেলে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে। ভুলে যাওয়ার রোগ ধরেছে। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও ছেলের, নয়তো কয়দিন পর তোমার এই ভুলো মনা ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে না। মেয়েরা ভয় পাবে বিয়ে করতে। যদি তোমার ছেলের বিয়ের পর বউকে ভুলে যায় তখন? বুঝেছো? গরিব মানুষের কথা বাসি হলে ফলে। আমি বলছি মেনে নাও, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও ছেলের। টিভি দেখতে দেখতে খানিক হাসলেন রুবিনা কাবির। আদ্র খেপে গেল। উঠে দাঁড়াতেই তেড়ে যেতে নিল টুকটুকির দিকে। দাঁত খিচে উচ্চারণ করলো, টুকটুকির বাচ্চা। সাফা চমকায়। মুহূর্তে ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে মেঘার কোল থেকে সোফা থেকে লাফ দিয়ে নেমে দৌড় লাগালো সিঁড়ির দিকে। একইভাবে আদ্র নকল করে উচ্চারণ করলো, আদ্রর বাচ্চা। মধ্যরাত্রি, রাত প্রায় 3টা পেরিয়েছে, 4টার কাছাকাছি ছুঁই ছুঁই। মেঘার ঘুম ভেঙে গিয়েছে। এমনটা হয় প্রায়শই, হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। কখনো কখনো দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে মেঘা। আর ঘুম আসতে চায় না সহজে। সেই মাঝরাত্রি থেকে পাইচারি করে, এটা ওটা করে রাত কাভার করে মেঘা। আজও ঘুম ভেঙে গিয়েছে আচমকা। অনেক চেষ্টা করার পরও আর ঘুম আসলো না। শুয়ে এপাশ ওপাশ করলো কিছুক্ষণ। ঘুম আসলো না বিধায় বিছানা ছাড়লো মেঘা। পাশে সাফা ঘুমিয়েছে বেভরে। এই মুহূর্তে বম ব্লাস্ট হলেও এই মেয়ের ঘুমকে জাগানো যাবে না। মেঘা নিঃশব্দে ঘর ছাড়লো। চুল খোলা রেখে ঘুমিয়েছিল। বাঁধার ফুসরত মেলেনি। ঘর ছাড়ার আগে হাতে একটা চুলের কাঠি নিয়ে বেঁধে নিল মেঘা। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাঁটু ছড়ানো লম্বা চুলগুলো 2 হাতে পেঁচে একটা ঢিলে করে খোপা বাঁধল। খোপাটাকে আটকালো কাঁটা দিয়ে। পরনে একটা ঢিলাঢালা লেডিস টি শার্ট আর ট্রাউজার। মেঘা সোজা কিচেনে ঢুকলো। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি বানালো চিনি ছাড়া। অতঃপর কিচেন থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমের লাইট নিভানো আধো অন্ধকারে উঠলো সিঁড়ি বেয়ে। করিডোরে পেরিয়ে কফির মগে চুমুক দিতে দিতে এগোতে লাগলো নিজের ঘরের দিকে। লম্বা পুরো করিডোর মিলে একটা আলো জ্বলছে। মেঘা এগোতে এগোতে দ্বিতীয় চুমুক বসালো কফির মগে। মগ থেকে ঠোঁট সরানোর আগেই হুট করে হ্যাঁচকা টানে ভিমড়ি খেলো মেঘা। কফির মগটা রাতের নিস্তব্ধতায় বিকট শব্দ তুলে ঠাস করে করিডোরে মেঝেতে পড়ল। 4 টুকরো হলো ভারী কাচের মগটা। ভরকে গিয়ে ভয়ার্ত কণ্ঠে চেঁচানোর আগেই ওর নরম উষ্ঠজোড়া শক্তপোক্ত একটা হাতের তালুতে পিষ্টি হলো। কেউ শক্ত করে চেপে ধরল মেঘার মুখ। ওকে টেনে আশ্রে ফেলো দেওয়ালে। আকস্মিক কাণ্ডে চোখ মুখ খিচে ফেলল মেঘা। শ্বাস প্রশ্বাস ছুটতে লাগলো বেগতিক। বাড়ল বক্ষ স্পন্দন। মুখের ওপর গরম নিঃশ্বাসের সাথে সাথে অদ্ভুত বিদঘুটে গন্ধ আঁচড়ে পড়ল। তরক করে চোখ মুখ খুলল মেয়েটা।
মুখের সম্মুখে আলোচিত অনাকাঙ্ক্ষিত একজনকে ঝুঁকে থাকতে দেখে দৃষ্টিবিদ্ধ হলো ওর। এক নিমেষে চোখ মুখ কাটিয়ে হাত উদ্যত করলো মেঘা। সর্বশক্তি দিয়ে দু হাতে ঝটকা মেরে ঠেলতে চাইল রোদকে। সম্পূর্ণভাবে দূরে সরাতে না পারলেও খানিক সরে গেল। নিজের মুখ থেকে রোদের হাত নামিয়ে শ্বাস টানল মেঘা। ঠোঁটের উপর রোদের হাতের স্পর্শ লেগেছিল। ঠোঁট ডলে তীক্ষ্ণ ঘৃণা দেখিয়ে ক্ষুব্র হয়ে বলে উঠল, হোয়াট রাবিশ, আর ইউ ম্যাড? হুশ, শ্যাট আপ। গলা নিচে। এখানে কি করছিস তুই? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং ইন মাই হাউস? হোয়াট? খিচুনি দেওয়া কণ্ঠে অতি ক্ষীণ সুরে বেরোলো রোদের জবাব চিরে। মেঘা মুখ বিকৃত করলো। মদের গন্ধে গা গুলিয়ে উঠছে ওর। রোদ এখনও ঝুঁকে আছে ওর উপর। করিডোরে জ্বলন্ত একটা লাইটের বাল্বের আলোতে রোদের মুখোশে দেখেও না দেখার যথেষ্ট প্রস্তুত করলো মেঘা। চোখ ফিরিয়ে সোজা ধাক্কা মারল রোদকে। প্রথম ধাক্কায় কাজ না হলেও এবার কাজ হলো। টলতে থাকা পায়ে পিছিয়ে গেল রোদ। মেঘা কিরবিরিয়ে উঠল, আপনার সাহস কী করে হলো আমাকে ছোঁয়ার? স্টুপিড, তোর সাহস কী করে হলো আমাকে দূরে সরানোর? আজব, তুই তুকারি করছেন কেন আমার সাথে? হোয়াট দ্য হেল আর ইউ? আমাকে জানিস না আমি কে? ফার্স্ট আমার প্রশ্নের উত্তর দে। তোর সাথে ফাও কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। কি করছিস এই বাড়িতে? কেন আছিস এখানে? কে তুই? মেঘা হাসলো। দেয়ালের কাছ থেকে সরে আসতে আসতে বলল দায় সেরা ভঙ্গিতে, আমি তো মেঘা। আর এই বাড়িতে কি করছি? খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি। কেন আছিস এই বাড়িতে? কারণ আমার কোনো বাড়ি ঘর নেই তাই। বাবা আর বাবাই এই বাড়িতে রেখেছে আমায়। হয়েছে? অর অ্যান কোশ্চেন? মেঘার ভনিতাহীন গা ছাড়া দাপটে জবাব। হাব ভাবের কোনো কিছু রেশ মাত্র নেই। যেন খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রশ্ন উত্তর দিল সে। রোদের সামনে নির্লিপ্ত ভঙ্গিমা, অথচ হিতে বিপরীত হওয়ার পরিস্থিতি এখন। মেঘাকে স্বাভাবিক দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল রোদের। ছুরির ন্যায় ধারালো দৃষ্টি খুঁটিয়ে লক্ষ্য করলো মেঘাকে। এই দৃষ্টিতে কেটে টুকরো হওয়ার কথা মেঘার, কিন্তু না, মেঘা নির্মাল। রোদ পরখ করলো ওকে। 5 বছর আগে যে ছিপছিপে গড়নের ভীতু একটা মেয়ে রেখেছিল, সেই মেয়ে এখন এক বংশীয় দ্বারে পৌঁছাতে চলল। সেই ছিপছিপে গড়ন আর নেই। চেহারার আদল রোদের মনে থাকার কথাও নয়। 5 বছর আগে নেশার ঘরে নিভু নিভু চোখে একটা টকটকে ষোড়শী কন্যাকে দেখছিল। নেশা কাটতে কাটতে মুখের অভাব বিলীন হয়েছে চিতি থেকে। পরের দিন যেতে না যেতে মেঘার সম্পূর্ণ মুখোশি ভুলে গিয়েছিল রোদ। কিছু মনে পড়েনি, মনে করার চেষ্টাও করেনি কখনো। একটা উটকো ভুল করে বসেছিল সে। নেশা কাটাতে মাথায় এসেছে নিজের করা বিভ্রান্তমূলক কর্মকাণ্ড। এটা মাথায় আসতে আরও বেশি বিভ্রান্ত হয়েছিল সে। রোদ তো আর দেশে থাকেনি, দ্বিতীয়বার বাড়ির মুখও হয়নি। বিদেশে গিয়েও দেশের কোনো কিছু পিছুটান আসেনি। সে যে একটা কাণ্ড ঘটিয়ে দেশ ছেড়েছে, 2 দিনের মাথায় বেমালুম ভুলে গিয়েছে তা। কোনো একটা মেয়েকে নিজের সাথে জোরপূর্বক জড়িয়ে ছুঁড়ে ফেলে রেখে গিয়েছে, তা আর মনে পড়েনি কখনো। আবার হয়তো মনে পড়লেও পরোয়া করেনি। কিন্তু সেই দিন যখন ছাদের নৃত্যর তালে মেঘাকে দেখলো, তখনই বিগড়ে গেছে চিতিরা। পুনরায় ফুঁসে ওঠে মস্তিষ্ক। মেয়েটাকে প্রথম পলকে না চিনলেও দ্বিতীয় পলকে চিনতে অসুবিধা হলো না মেয়েটাকে। সেই মেয়েটার মুখোশে গত 5টা বছরের চোখের কোণায় উকি দেয়নি। সেই মেয়েকে এক ঝলকেই চিনে ফেলল রোদ। সেই মুহূর্তটাই থমকে গিয়েছে ওর অবাধ্য গাধী হৃদয়। মুহূর্তে সব উলটপালট হয়ে গিয়েছিল। এই মেয়ে এখনও এখানে কি করে? কে এই মেয়ে? নাম তো তখন মনে আসলেও মুখে আসেনি। জবানেও কোথাও একটা আটকে গিয়েছিল। পরে যখন মনে ও মুখে উভয় আসলো, তখন হিসাব মেলাতে পারেনি। বাড়ির কারোর সাথে ঠিকঠাক যোগাযোগ করেনি গত দিনগুলোতে। যেটুকুন কন্ট্যাক্ট ছিল সেইটুকুতেও এসব জানার বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায়নি। এই 5 বছরে কি হয়েছে না হয়েছে জানা নেই, খবরও রাখিনি। এই মেয়েটা এই বাড়িতে থাকার কারণটা কি? রোদ ফের টেনে ধরল মেঘাকে। ডান হাতের সাহায্যে মেঘার এক হাত পিছনের দিকে মুছড়ে ধরল ওকে রুখতে। অতঃপর নিজের বাম হাত দিয়ে চেপে ধরল মেয়েটার ঢিলে ঢিলা খোপা। 2 হাতে শক্তি খাটিয়ে একেবারে নিকটে এনে দাঁড় করালো মেয়েটাকে। মাথা নামিয়ে মেঘার মুখের উপর ঝুঁকে পড়ল। ছটফটিয়ে উঠল মেঘ। রোদ ফের হিসিয়ে উঠল নেশাতুর কণ্ঠে। এই কি চাস তুই এখানে? কেন পড়ে আছিস এই বাড়িতে? কোন অধিকারে এখানে আছিস এখনো? আমার অধিকারে? লিখছেন, যদি আমার অধিকারে থেকে থাকে সেই বাড়িতে, তাহলে তোর থাকাটা জাস্ট ইন ভেইন। আমার আশাই তো পড়ে আছিস তুই এখানে, স্টুপিড গার্ল। মেঘা ফুঁসে ওঠে। রোদ শক্ত করে পেঁচিয়ে মুড়ছে ধরে ওর হাত। মেঘা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। রোদকে ঠেলতে গেলেই পিছিয়ে যায় রোদ। তবে ওর বাম হাতের মুঠে থাকা মেঘার খোপাটার মাটিতে খসে পড়ে হাত সরানোর সাথে সাথে। নিমিষে মেঝে ছোঁয়া আষ্টে কেশরাশি ঝাঁপিয়ে পড়ল পিঠে। সিল্ক কুণ্ডল ঢেউ খেলে ছড়িয়ে যায় উড়োসন্ধি। অজ্ঞতার সহিত অপেক্ষিত হওয়া মাত্রই ক্ষিপ্ত হতে চাইল রোদ, তবে হলো না। খোলা চুলে এই এলো কেশিকে দেখে বোধ হয় হৃদয় থমকালো। স্তব্ধ হলো হৃদয়ের ক্রিয়া। এদিকে নিজেকে ছাড়িয়ে সামনাসামনি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো মেঘা। দাঁতে দাঁত চিপে চোখ মুখ শক্ত করে ঠাটিয়ে চেতে ওঠে। মাথার স্ক্রুপ কি ঢিলে নাকি আপনার? আর নাকি নেশার ঘরে উল্টো পাল্টো বকছেন? আমাকে চেনেন? আমি কে? আমি তো আপনাকে চিনি না। হু আর ইউ? এই বাড়ির কে আপনি?
কে এই বাড়ির? কি হন এই বাড়ির লোকেদের? আপনার আশায় আমি এই বাড়িতে থাকবো? হোয়াট এ জোকস! বাড়ির মেহমান হয়তো আপনি, দুদিনের জন্য এসেছেন, তাই কিছু বললাম না, নয়তো এই উচ্ছৃঙ্খলা বিহেভিয়ারের জন্য সপার দুটো চর বসিয়ে দিতাম। রাত বিরাতে মদ খেয়ে মাতলাবো করতে এসেছেন? কথাটা মুখ থেকে উচ্চারণ করে চরম বিরক্ত দেখিয়ে ঘরের দিকে পা বাড়ালেন মেঘা। রোদ আহাম্মক বনে তাকিয়ে রইল। এই মেয়ে কী সব ফটফট করলো, মাথায় ঢুকেও বোধগম্য হলো না রোদের। আর কিছু বলার সুযোগও পেল না, কেবল তাকিয়ে রইল নিষ্পহম চোখে। মেঘা ঘরে ঢুকলো এর মধ্যেই, এদিকে ফেলে গেল একজোড়া স্তব্ধ দৃষ্টি। সকালে ব্রেকফাস্টে টেবিলে বসেছে সকালে তোফায়েল কাবির, তৌসিফ কাবির আর শুভ্র অফিসে বেরোবেন। আহিয়ানও বেরিয়ে গেছে অলরেডি। আদ্র, সাফা, মেঘা এরাও বেরোবে ভার্সিটিতে। একসাথে খেতে বসেছে সকলে। সিরাত বাচ্চাকে নিয়ে সোফায় বসে আছেন। 8টা বাজে সবে। খাওয়ার দাওয়া শেষে আদ্র উঠে দাঁড়ালো সবার আগে। সিরাতের থেকে বাচ্চাকে কোলে নিল সাবধানে। বলল, আজকে চেকআপের জন্য হসপিটালে যাওয়ার ডেট আছে আপু। আহিয়ান ভাইয়া ফিরতে লেট হবে, আমি দুপুরে ভার্সিটি থেকে ফিরে নিয়ে যাব, তৈরি থেকো। সিরাত ছোট করে উত্তর করলো শুধু, আচ্ছা। মেঘা, সাফা তরকারি করে খাওয়া শেষ করলো, বেরিয়ে পড়লো ওরা।